আজ আবার নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে গালাগালি করে গুলিবিদ্ধ হয় বিএনপি কর্মীদের হাতে। গতকালকে তারেক রহমানকে বলেছিলাম এটা হলো নিমকহারামি রাজনীতি। এজন্য সরকারকে আমরা আহ্বান জানাবো। দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে গুলিবিদ্ধ করে তার গাড়ি ভাঙচুর করছে এই মুহূর্তে। এদিকে আজ নাসিরউদ্দিন পাটোয়ারি গুলিবিদ্ধ হয় বিএনপি কর্মীদের হাতে। তারেক রহমানকে প্রকাশ্যে গালাগালি করেছিল, এই অপরাধে আজ ভয়াবহ তোপের মুখে পড়েছে। ভোটের লড়াই শেষ হলেও এখনো আলোচনায় ঢাকা ৮-এর আলোচিত দুই প্রার্থী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনীতির মাঠ থেকে এবার এই দুই নেতার দেখা মিলল ইফতারের টেবিলে। সেখানে মির্জা আব্বাসের মুখোমুখি হন পাটোয়ারি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক বিশেষ সুবিধা বাগিয়ে নিয়েছেন। আবার ঠিক ক্ষমতা যাওয়ার পূর্ব মুহূর্তে একটা নজিরবিহীন সুবিধা তিনি আদায় করে নিয়ে গেছেন সরকারি ঘোষণার মাধ্যমে। বিশ্ব রাজনীতি এক অবিশ্বাস্য সমীকরণের মুখে, যার প্রভাব অনিবার্যভাবে বাংলাদেশে পড়বে। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে। আমরা যে বিচারের সকলে মিলে দাবি জানিয়েছি, এটার তীব্রতা দেখে আপনার বিএনপি সরকার তারা হাই কমান্ড থেকে সিদ্ধান্ত নিয়েছে 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত আর বিচার ইস্যুতে বাংলাদেশে রাজনীতি বেশ জমে উঠেছে। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি পুরোপুরিভাবে জমে উঠেছে। একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন, সেই বক্তব্য দেওয়ার পর গণধুলাই কান বিএনপি কর্মীদের হাতে। অন্যদিকে দেশে আরেকটা পরিস্থিতি তৈরি হয়, দেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই নিয়ে দেশের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে। আপনারা দেখেছেন মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা মুখোমুখি দাওয়া পাল্টা দেওয়া হয়েছিল নির্বাচনের দিন। আজকেও কিন্তু নতুন পরিস্থিতি হয়, এই রমজান মাসেও উত্তাল পরিস্থিতি দেশে। সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বুয়া এসে বলে ফ্যামিলি কার্ড দেন। তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য বাংলাদেশের আর এই জন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ হয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিলে তরুণরা, রক্ত দিলে তরুণরা, তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। এই জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি। বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, তুই পকেটে টাকা নাই কেন? আবার হলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা, তোমাদেরকে তো ভোট দিয়েছি, ভোটটা হলো ডাকাতি করে নিয়ে গিয়েছে, ডাকাতদেরকে তোমরা কেন ধরো না? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নাই। আবার হলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি, চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোনো অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে? তোমাকে আমি চাকরি দিতে পারবো না। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণরা কিভাবে বাংলাদেশটা ঠিক করব? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাপের কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল হিসাবে প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি আসলে তরুণদের পক্ষে। সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিরুদ্ধে লড়াইটা চলমান রাখতে হবে। যে যত কথাই বলুক না কেন, আমাদের এক পা হলো পিছপা হওয়া যাবে না। ভোটের লড়াই শেষ হলেও এখনো আলোচনায় ঢাকা ৮-এর আলোচিত দুই প্রার্থী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনীতির মাঠ থেকে এবার এই দুই নেতার দেখা মিলল ইফতারের টেবিলে। সেখানে মির্জা আব্বাসের মুখোমুখি হন পাটোয়ারি। রসিকতায় মেতে ওঠেন প্রতিদ্বন্দ্বী এই বিএনপি নেতার সঙ্গে। আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও লড়াইয়ের রেশ এখনও রয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির মনে। তবে এবারের লড়াইটি ছিল বেশ সৌজন্যপূর্ণ এবং কৌতুকময়। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামের ইফতার মাহফিলে মুখোমুখি হন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি।
ইফতার শেষে বিদায় নেওয়ার সময় মির্জা আব্বাস যখন পাটোয়ারিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলেন, দুষ্টুমি করবা না, তখন উপস্থিত অনেকেরই নজর কাড়ে সেই মুহূর্তটি। কিন্তু হার মানার পাত্র নন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি তৎক্ষণাৎ মির্জা আব্বাসকে জবাব দেন, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন। এই কথোপকথনটি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে জনসম্মুখে এনেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ফেসবুক পোস্টে পাটোয়ারি জানান, ইফতার মাহফিলে তিনি শুধু মির্জা আব্বাসই নন, বরং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীকে তিনি বলেন, বাসায় বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করে বলেন, এটা শুরু করেছেন, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু করা হবে। শুধু প্রধানমন্ত্রী নন, জামায়াত ইসলামের আমিরের কাছে দোয়া চাইলে তিনি দোয়া ও দাওয়াহ দুই করার প্রতিশ্রুতি দেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করলে মন্ত্রী তাকে সঠিক বিচারের জন্য সময় দেওয়ার অনুরোধ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানও তাকে বাসায় যাওয়ার আমন্ত্রণ জানান। নাসিরউদ্দিন পাটোয়ারির এই ফেসবুক পোস্টটি ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটা এখন পর্যন্ত যেটা আমাদের হোম মিনিস্টার সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হতে হবে। এখন তো মূলত তো আপনার আদালতে আছে। এনসিপি বলছে যে এটা মীমাংসিত বিষয়, এটা নিয়ে আবার কেন বাড়াবাড়ি? এনসিপি কে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, পুলিশ গণহত্যার দায়ে মানে আমরা যে বিচারের সকলে মিলে দাবি জানিয়েছি, এটার তীব্রতা দেখে আপনার বিএনপি সরকার তারা হাই কমান্ড থেকে সিদ্ধান্ত নিয়েছে পুনরায় এটাকে তদন্ত করা হবে। বিশাল একটি সুসংবাদ পুলিশ সদস্যর এবং তার পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এ থেকে জেড পর্যন্ত সকলের জন্য বিশাল একটি সুসংবাদ। বাংলাদেশে পুলিশ গণহত্যার যেই তদন্তটি আপনার হয়েছিল ইউনূস সরকারের আমলে, সেটিকে বাদ দিয়ে পুনরায় প্রয়োজন হলে আবারও তদন্ত করবে বিএনপি সরকার। কে বলছে? মির্জা ফখরুল সাহেব। এখন এনসিপি কি হবে? সমন্বয়কদের কি হবে? হাসনাত আব্দুল্লাহ তিনি এমপি হয়েছে, নাহিদ ইসলাম, তারপর হচ্ছে আক্তার, আর অনেকেই, এদের তাহলে কি হবে? তাদের কি এমপির সেই পদটা থাকবে কিংবা থাকবে না? কি মনে হয় আপনাদের? 7.62 বুলেট দ্বারায় 5ই আগস্টে যে নাকি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে মারা হয়েছিল, ব্রিগেডিয়ার সাখাওয়াতের কথা বলছি আমি, উনি তো বলেছিল সিভিলিয়ানদের কেউ এই গণহত্যার সাথে বিশেষভাবে জড়িত। এটা ভালোভাবে তদন্ত করলে জানা যাবে। যখন তিনি এই কথা বলে তখন তার পদ থেকে তাকে সরিয়ে দেয়। কে দেয়? ডক্টর ইউনূস সরকার, যাতে তলের বিড়াল বের হয়ে না আসে, তাই তো? অথচ এই 20 মাস পরে এসে ব্রিগেডিয়ার সাখাওয়াত উনি কিন্তু ঠিকই তার মুখ থেকে সেই কথাটি বের করতে পারছে, একদম আপনার কি বলে মানে তার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে এ থেকে জেড পর্যন্ত যখন নাকি বিএনপি সরকার সম্পূর্ণ কিছু তার জীবনের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু নিশ্চয়তা করেছে, তখন এসে ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছে 7.62 এই বুলেট দ্বারায় মানুষ সবচেয়ে বেশি হত্যা হয়েছে। চলুন ভিডিওটা দেখে আসি। How this 7.62 Chinese rifle used by সিভিল ক্লথে, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে। এটাই প্রমাণ করে এরাই জড়িত ছিল। হয়তো অনেকেই ভং ভাং 420 বলতে পারেন, কিন্তু ভাই সেম টাইম আন্ডারগ্রাউন্ড থেকে এরাই জড়িত ছিল। বলে না ইউনূস সরকারের অধীনে যে সাদে থেকে গুলি করা হয়েছে, সাদে থেকে। এখন স্নাইপার রাইফেল দিয়ে না, আপনি দেখলেন স্নাইপার রাইফেলটি, তো এই স্নাইপার রাইফেলটি কার হাতে ছিল? বুলেটের নাম কি? 7.62। বুলেটটা কোথায় থেকে আসলো বলুন তো? কে দিল এটা? সাত থেকে স্নাইপিং করছে, স্নাইপিং করে করে মারছে। কে মারছে বুঝতে পারলেন? জামাত শিবির, এনসিপিরা। আর বাংলাদেশের মানুষকে তারা বোঝাইছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারটি কত বড় ফ্যাসিস্ট, টেরোরিজম, গুন্ডা। এরা বাংলাদেশকে ভালোবাসে না, শুধুমাত্র নিজস্ব দলের কর্মীদের ব্যতীত। কাজেই এদেরকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। আসুন সবাই একসঙ্গে নেমে আসি। দেখুন আমাদের ভাইদেরকে, স্টুডেন্টদেরকে কিভাবে গুলি করছে, শুধুমাত্র আমাদের কোঠানা মেধা, এই ন্যায্য দাবিটুকু আমরা চেয়েছি বিদায়। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক বিশেষ সুবিধা বাগিয়ে নিয়েছেন। আবার ঠিক ক্ষমতা যাওয়ার পূর্ব মুহূর্তে
একটা নজিরবিহীন সুবিধা তিনি আদায় করে নিয়ে গেছেন সরকারি ঘোষণার মাধ্যমে। আমি আগেও একাধিকবার বলেছি, পৃথিবীর আর কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই ব্যক্তির মতন এত অল্প সময়ের মধ্যে এত বিশাল ব্যাপক অর্থের সুযোগ সুবিধা আর কেউ ভোগ করেননি, যা তিনি নিজে করেছেন নির্লজ্জতার সঙ্গে। কি করেছেন তিনি? তিনি দায়িত্ব হস্তান্তরের তারিখ হতে পরবর্তী 1 বছরের জন্য নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করিয়ে নিয়েছেন সরকারি গেজেটের মাধ্যমে। এবং এটি কবে হয়? এই বছরের 10 ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু গেজেটে কিন্তু এতদিন প্রকাশ করা হয়নি। বোঝা যাচ্ছে বিষয়গুলো। তিনি যমুনা ছেড়েছেন একদিন আগে, এরকম বিস্তর সুবিধা নিয়ে, নজিরবিহীন সুবিধা নিয়ে তিনি যমুনা ছেড়েছেন। মানে এই যে সুবিধাটি তিনি নিলেন, এর ফলে কি হবে? এর ফলে তিনি ক্ষমতা ছাড়ার পরেও বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন এবং ভিভিআইপি মর্যাদা ভোগ করবেন। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ক ধারা অনুযায়ী তাকে এই বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে বলে গেজেটে জানানো হয়েছে। এবং ক্ষমতা ছাড়ার পরেও দীর্ঘ সময় ধরে তিনি এই যে 1 বছরের জন্য সর্বোচ্চ স্তরে প্রোটোকল এবং নিরাপত্তা সুবিধা পাবেন, এর আগে আর কখনো আর কারোর ক্ষেত্রে হয়নি। এই জন্যই অবশ্যই এটি নজিরবিহীন সুবিধা আদায় করে নিয়ে যাওয়া। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হয়, ডক্টর ইউনূসকেও এখন সেই ধরনের সুবিধা দেওয়া হবে। এবং এটি বলে রাখছি যে এটা যেমন নজিরবিহীন ঘটনা, আবার এ ধরনের ঘটনা যে একেবারেই হয়নি তা নয়। তবে এর আগে হয়েছে 3 মাসের জন্য সর্বোচ্চ, আর এবার এটি বাড়িয়ে 4 গুণ করা হয়েছে। এর আগে 2006 সালের 29 অক্টোবর গেজেটের মাধ্যমে, এরকম একটি গেজেটের মাধ্যমে তৎকাল বিশ্ব রাজনীতি এক অবিশ্বাস্য সমীকরণের মুখে, যার প্রভাব অনিবার্যভাবে বাংলাদেশে পড়বে। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে, নইলে দেশ চালাতে পারবেন বলে মনে হচ্ছে না। দর্শক, আপনারা জানেন বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। পৃথিবী ভালো নেই, মুসলিম উম্মাহ ভালো নেই। যেখানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাই নিরাপদ নয়, যিনি সবচেয়ে সুরক্ষিতভাবে থাকতেন, জনসম্মুখে তাকে দেখাই যেত না, তার অফিস বা কি, এটা একটা সিক্রেট, একটা রহস্য ছিল, কোথায়, মাটির নিচে না উপরে, সেখানে ঘোষণা দিয়ে দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। বলছি আয়াতুল্লাহ খামিনির কথা। আপনি চিন্তা করেন যে কিভাবে সম্ভব। এর আগে দেখেন এইরকম কাজ এরা করতে থাকবে, কিছু হবে না। কিউবা না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে তার বেডরুম থেকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র, কিছুই হয়নি তার প্রতিবাদে, চুপচাপ এখন যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। মানে বর্তমান ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু ভেঙে পড়েছে। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নাই, ডিটোরিয়েটেড, ডেভিয়েটেড, একদম সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারে, কারো কিছু বলার নেই। এই পরিস্থিতিতে স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটাই কঠিন। রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশনাল স্টেটের যে ধারণা, ওটাই এখন কোলাপস করছে। কোনো নিয়ম কানুন এবং ইউএন বা ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, এগুলোর কোনো কার্যকারিতাই নেই, কিচ্ছু করতে পারছে না। যা ইচ্ছা তা করছে, যার পাওয়ার আছে, জোর যার মুল্লুক তার। পৃথিবীতেও এটা, বাংলাদেশেও এটা। বিশ্ব রাজনীতিতে কোনো মুরব্বী নেই। যুক্তরাষ্ট্র যা মন চায় তখন সেটা করছে, কেউ ঠেকানোর কিছু নেই, ফেরানোর কিছু নেই। কিসের জাতিসংঘ, কিসের বালসাল, কিচ্ছু না। বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসীরা যা ইচ্ছে তা করছে। থানা, পুলিশ, বিএনপি সিনিয়র নেতা কারো তোয়াক্কা করছে না। চুয়াডাঙ্গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করছে, অথচ তারেক রহমান কত সুন্দর এক্সাম্পল সেট করছেন। ওই বিশ্ব রাজনীতির মতো কোনো মুরব্বী টুরব্বী কিছু নেই, যখন যার ইচ্ছা তা করছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই পরিস্থিতির একটা প্রভাব বাংলাদেশের উপর ব্যাডলি পড়বে। বিশেষ করে এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা, এটা এসকেলেট করবে এবং লং লাস্ট করবে। বিশেষ করে জ্বালানির উপর ভয়ানক প্রভাব পড়বে। অলরেডি বিমান চলাচল একদম অচল হয়ে গেছে। প্রত্যেক দিন বাংলাদেশেরই কোটি কোটি টাকা খরচ, লস হওয়া শুরু হয়েছে। যেমন ফ্লাইট বিপর্যয়, ফ্লাইট স্থগিত, মানুষের কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না। এতে দেখা যায় যে বিরাট অ্যামাউন্টের ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই পরিস্থিতিতে দেশ চালানো কঠিন হয়ে যাবে।
বাংলাদেশের মতো এই ফ্রাজাইল স্টেট। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিক্রিয়া এবং দেশের রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।